সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। আশা করি যে যেখান থেকেই যুক্ত হচ্ছেন আজকের ক্লাসটিতে সকলেই খুব ভালো আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা সরাসরি ক্লাসটিতে যুক্ত হয়েছেন, আপনারা অবশ্যই আপনাদের নাম, রোল, ব্যাচ লিখে সরাসরি কমেন্ট করুন এবং আমাদের সাথে সম্পূর্ণ ক্লাসটি উপভোগ করুন। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটিতে যুক্ত হয়ে কিন্তু আপনারা আপনাদের নাম, রোল, ব্যাচ লিখবেন। আর আরও একটা কথা, সেটা হচ্ছে আপনারা যদি দেখা যাচ্ছে যে আপনি স্টুডেন্ট, যে নামে আপনি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, সেই নাম যদি আপনার ফেসবুক আইডিতে না থাকে, তাহলে নিচে আপনার সঠিক নামটি লিখে কমেন্ট করবেন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের আলোচনার যে বিষয় রয়েছে আপনারা নিশ্চয়ই দেখে ফেলেছেন আজকের আলোচনার বিষয় কি রয়েছে। তো আজকের ক্লাসটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত করতে হবে। আজকে আমরা অনেকগুলো লাইন সম্পর্কে বিশেষ আলোচনা করব এবং বিস্তারিত বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই জেনে নিতে চাচ্ছি যে সাউন্ড সংক্রান্ত কোনো সমস্যা ক্লাসের মধ্যে আছে কিনা এবং অন্য কোনো সমস্যা আছে কিনা, তারপরেই আমরা ক্লাসটি শুরু করব। ক্লাসটিতে আচ্ছা, এইমাত্র যারা ক্লাসটিতে যুক্ত হয়েছেন তাদের মধ্যে মিন্টু যুক্ত হয়েছেন, প্রশান্ত বিশ্বাস যুক্ত হয়েছেন, সজল যুক্ত হয়েছেন, ডলি হালদার যুক্ত হয়েছেন, মুন্নি আহমেদ, হরিদাস মিস্ত্রি, শিবানী রায়, সুজন বাবু, মিতা হালদার, স্মাইল হোসাইন, মিলন বৈদ্য, সাইফুল ইসলাম, শিবানী রায়, ডলি হালদার। ও আচ্ছা, শেয়ার করেছেন, ভেরি গুড। না, ক্লিয়ার লিখেছেন। তারপরে যুক্ত হয়েছেন মণি কীর্তনিয়া যুক্ত হয়েছেন। তারপরে হচ্ছে রমজান খান, নিতাই কুমার, ডলি হালদার বলেছেন স্যার সাউন্ড ক্লিয়ার, ওকে। এরপর হচ্ছে উজ্জ্বল হালদার যুক্ত হয়েছেন, দেব যুক্ত হয়েছেন, অভিজিৎ দেব, আচ্ছা। এরপরে জেড এম সাইফুল ইসলাম যুক্ত হয়েছেন, সুকান্ত মল্লিক যুক্ত হয়েছেন, সাদিকা যুক্ত হয়েছেন, মিতা হালদার বলেছেন স্যার সাউন্ডে কোনো সমস্যা নাই, ওকে। প্রজ্ঞা পূজা যুক্ত হয়েছেন, তারপর সাইফুল ইসলাম, ঐশী দাস নাকি, হ্যাঁ ঐশী দাস যুক্ত হয়েছেন, বলেছেন নমস্কার স্যার, হ্যাঁ নমস্কার। টুম্পা সরকার যুক্ত হয়েছেন, স্বপ্না সর্দার, তারপরে সুরাইয়া পারভিন যুক্ত হয়েছেন, নূর আলম যুক্ত হয়েছেন, মিতা হালদার, রত্না মণ্ডল, সাইফুল ইসলাম, সাদিকা, তাপস মণ্ডল, কিঙ্কর বিশ্বাস, বিশ্বজিৎ রায়, মেহেদি হাসান, সোহাগ বিশ্বাস, তানজিম শারমি, সানজিদা খানম, মনিরা যুক্ত হয়েছেন, আচ্ছা। আব্দুল কাদের যুক্ত হয়েছেন, আমিরুল ইসলাম যুক্ত হয়েছেন, মানে অনেক। টুম্পা সরকার, মানে সত্যিই মানে অনেকেই যুক্ত হয়েছেন, যে আমি নাম পড়ে হাঁপিয়ে যাচ্ছি এক প্রকার। ঠিক আছে, যাদের নাম বলতে পারলাম না তারা কিন্তু কষ্ট পাবেন না, পরবর্তীতে আপনাদের নাম বলা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো সাউন্ড সংক্রান্ত কোনো সমস্যা ক্লাসের মধ্যে নেই এবং সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন, ভিডিও ক্লিয়ার রয়েছে। এবার কারা কারা শেয়ার করেছেন একটু ছোট্ট করে কমেন্ট করুন। যারা শেয়ার করেছেন কমেন্ট করুন। পাপিয়া খাতুন যুক্ত হয়েছেন, জহিরুল ইসলাম যুক্ত হয়েছেন, অংশুপতি বিশ্বাস যুক্ত হয়েছেন, মাসুম বিল্লাহ যুক্ত হয়েছেন, অনুরূপা বিশ্বাস যুক্ত হয়েছেন, বিশ্বজিৎ রয় শেয়ার করেছেন, সোহাগ বিশ্বাস শেয়ার করেছেন, এবং ঐশী জিজ্ঞাসা করছে সপ্তাহে কয়দিন ক্লাস হয়। তারপর জয়িতা মজুমদার শেয়ার করেছেন, ডলি হালদার শেয়ার করেছেন, শিবানী রায় শেয়ার করেছেন, সঙ্গীতা মিত্র শেয়ার করেছেন,
আচ্ছা, এরপরে আরও শেয়ার করেছেন অনেকেই, দেখা যাচ্ছে যে আমাদের কমেন্টগুলো কিন্তু উপরে উঠে যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসের শুরুতেই বলে রাখি আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আজকের ক্লাস যেটা হচ্ছে এটাও কিন্তু আপনাদের যে পরীক্ষা থাকবে, যে ক্লাস টেস্ট পরীক্ষা, এই ক্লাসে কিন্তু এই পরীক্ষার মধ্যে সংযুক্ত করা হবে। তো আজকের ক্লাসটি কিন্তু স্কেচের জন্য যে বেসিক ধারণা প্রয়োজন, আজকের ক্লাসটিতে কিন্তু সেই ধারণা দেয়া হবে। আমরা অসংখ্য লাইন নিয়ে আমরা আজকের ক্লাসটিতে কথা বলবো। তো ক্লাসটি কিন্তু শেষ পর্যন্ত করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, যারা শেয়ার করেছেন তারা অবশ্যই লিখুন যে আমরা শেয়ার করেছি, লিখে এখানে রাখুন, তাহলে আমার পরবর্তীতে কাউন্ট করতে সুবিধা হবে। আচ্ছা, যাদের নাম বলছি না তারা মন খারাপের কারণ নেই, পরবর্তীতে চেষ্টা করব নামটি বলার জন্য, এবং পরীক্ষার বিষয়ে আমরা ক্লাসের একদম শেষে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলুন আজকের বিষয়টি কি কি রয়েছে আজকের বিষয়ে আলোচনা, সেটা ছোট্ট করে একটু জেনে নেওয়া যাক। আজকে আমরা আলোচনা করব ভার্টিক্যাল লাইন নিয়ে, আজকে আমরা আলোচনা করব হরাইজন্টাল লাইন নিয়ে, আমরা আলোচনা করব কার্ভ লাইন নিয়ে, আমরা আলোচনা করব ক্রস লাইন, আমরা আলোচনা করব জিগজ্যাগ লাইন। এটা কিন্তু আমরা বেসিক ধারণা নেওয়ার জন্য, স্কেচের বেসিক ধারণা নেওয়ার জন্য এগুলো প্র্যাকটিস করব। এরপরে আমরা আরও প্র্যাকটিস করব শার্প লাইন, আমরা প্র্যাকটিস করব ফ্ল্যাট লাইন, আমরা প্র্যাকটিস করব হার্ড লাইন, আমরা প্র্যাকটিস করব সফট লাইন, হার্ড লাইন তো বললাম। এরপর হচ্ছে লাইন স্পিড নিয়ে আলোচনা করব। লাইনের স্পিড সেটা আবার কি? অনেকেই হয়তো ভাবছেন যে লাইনের স্পিড, হোয়াট ইজ লাইন স্পিড? হ্যাঁ, এর উত্তর নিয়ে কিন্তু একটু বাদে আসছি। তারপরে মিসিং লাইন, মিসিং লাইন, হ্যাঁ, কিছু কিছু জায়গাতে লাইন থাকবে না, তারপরেও আপনি সেই অবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে না এটা নেই, তার মিসিং লাইন, লাইন মিসিং রয়েছে, তারপরেও আপনি সেই বস্তুটা বা সেই অবজেক্টটাকে আপনি চিনতে পারবেন। ওকে, তারপর হচ্ছে আমরা আলোচনা করব লাইন শেড নিয়ে এবং ফ্ল্যাট শেড নিয়ে, তারপর হচ্ছে লাইট অ্যান্ড শেড নিয়ে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে আজকের ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ। একদম শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে, তাহলে আপনাদের পরীক্ষার জন্য মোটামুটিভাবে আপনাদের কী হয়ে যাবে, প্রিপারেশন হয়ে যাবে আজকের ক্লাসটিতে। তো প্রত্যেকটি ক্লাস না করলে কিন্তু আপনারা পরীক্ষায় ভালো করতে পারবেন না। ক্লাস টেস্ট যে পরীক্ষা আপনাদের, এই পরীক্ষাকে কিন্তু প্রত্যেকটি ক্লাস করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আরও একটি বিষয় বলে রাখি, আপনাদের কিন্তু নাম, রোল, ব্যাচ লেখার সাথে সাথে আপনারা কোন জেলা থেকে যুক্ত হয়েছেন সেই জেলাটির নাম লিখবেন, অবশ্যই লিখবেন। দেখা যাচ্ছে যে অনেকেই নাম লিখতে পারেন না, এগুলো টাইপ করতে পারেন না, অনেকের হাত ধরে সেটা করে নিয়েছেন, এরকমও প্রমাণ রয়েছে, আমরা এটা জানি। তো যারা এটা করেছেন তাদের জন্য আজকে সমস্যা নাই। তো আগামী দিন থেকে কিন্তু অবশ্যই আপনাদের জেলার নামটা অবশ্যই, নাম, রোল, ব্যাচ, পাশাপাশি জেলার নামটা অবশ্যই দিতে হবে, এটা মনে রাখবেন। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধু, ক্লাসটা অবশ্যই শেয়ার করেছেন, এবং নবম ব্যাচে ভর্তির সুযোগ রয়েছে, অবশ্যই চাইলে আপনারা ভর্তি হতে পারেন। তো ক্লাসটা আমরা শুরু করি। তো ছোট্ট করে আমি লাইনগুলোর নাম আবারও বলছি, ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কি কি আলোচনা থাকছে সেটা আমি আবারও রিপিট করছি। আসুন, ভার্টিক্যাল লাইন, হরাইজন্টাল লাইন, কার্ভ লাইন, ক্রস লাইন, জিগজ্যাগ লাইন, শার্প লাইন, ফ্ল্যাট লাইন, সফট লাইন, হার্ড লাইন, লাইন শেড, মিসিং লাইন, লাইন শেড, ফ্ল্যাট শেড, তারপর হচ্ছে লাইট অ্যান্ড শেড। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন যে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা প্রথমে একটা একটা করে সমাধান করি। দেখুন, প্রথমে কি রয়েছে, ভার্টিক্যাল লাইন। কি লাইন? ভার্টিক্যাল লাইন। তো ভার্টিক্যাল লাইনটা কি? তো ভার্টিক্যাল লাইনটা হচ্ছে উলম্ব রেখা, বাংলায় কি বলে? উলম্ব রেখা। উলম্ব রেখাটি কেমন হয় দেখুন, উপর থেকে নিচের দিকে হয়, এমন করে, ভালো করে খেয়াল করবেন। এভাবে উপর থেকে নিচের দিকে হবে। তো রেখা প্র্যাকটিস করার সময় আমি কী বলেছিলাম? রেখা প্র্যাকটিস করার সময় কিন্তু বলেছিলাম রেখাগুলো কী হতে হয়? সমান্তরাল হতে হয়। আজকের ক্লাসটি যারা করবে তাদের স্কেচ সংক্রান্ত যদি কোনো ঝামেলা থেকে থাকে, বিশ্বাস করুন স্কেচ সংক্রান্ত যত ঝামেলা আপনাদের রয়েছে সব ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে, সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো আশা নয়, আমি বিশ্বাস দিয়ে বলছি, প্লিজ আপনারা ক্লাসটা শেষ পর্যন্ত করার চেষ্টা করুন। এরপরে দেখুন,
এটা হচ্ছে কি লাইন তাহলে? ভার্টিক্যাল লাইন। দেখেছেন, এমনি করে আমরা সমান্তরাল রাখার চেষ্টা করব লাইনের মধ্যে। আশা করি আপনারা বিষয়টি কি করেছেন, বুঝতে পেরেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, ভার্টিক্যাল লাইন সম্পর্কে আমরা জানলাম। ছোট্ট করে একটু লিখে রাখি, ভার্টিক্যাল লাইন। কি লাইন তাহলে? ভার্টিক্যাল লাইন। এবার আসুন, আপনাদের কিন্তু পরীক্ষায় এই লাইন সংক্রান্ত অনেক প্রশ্ন থাকবে। লাইন আপনাদের দেখিয়ে দিতে হবে। কোন কোন লাইন থাকছে সেটা আমি বলছি না, কিন্তু যতগুলো লাইন সম্পর্কে আমি বলেছি এর মধ্যে কিছু কিছু লাইন আমি দেওয়ার চেষ্টা করব। তো ভার্টিক্যাল লাইন নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আসুন, এরপরে আমরা আলোচনা করব হরাইজন্টাল লাইন। হরাইজন্টাল লাইন হচ্ছে বাংলায় বলে আনুভূমিক রেখা। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আসুন দেখে নেওয়া যাক। এটা হচ্ছে সাধারণত ডান থেকে বাম থেকে ডান দিকে আমরা এভাবে টানার চেষ্টা করব। অনেকেই ভাবছেন স্যার আপনি স্কেচ দেখাবেন, স্কেচ দেখাতে যে এই সমস্ত আবার কেন শিখতে হচ্ছে? তো স্কেচের মধ্যে এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোই বিশেষ ভূমিকা পালন করে। এই জন্য এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট। ক্লাসটি শেষ পর্যন্ত করার চেষ্টা করবেন, তাহলে পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবেন। দেখেছেন, এমনি করে আপনাদের কি করতে হবে, হরাইজন্টাল লাইন প্র্যাকটিস করতে হবে। এটি আমি ছোট ছোট করে দেখাচ্ছি, আপনারা বাসায় যেটা করবেন বড় বড় করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো দেখুন, এটা হচ্ছে হরাইজন্টাল লাইন, তাই না? কি লাইন এটা? হরাইজন্টাল লাইন। ওকে, তো এবার আমরা কি করব, আসুন দেখে নেওয়া যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, হরাইজন্টাল লাইন আপনারা দেখলেন এবং ভার্টিক্যাল লাইন আপনারা দেখেছেন। তো এখানে যে জিনিসটা বিশেষ ভূমিকা পালন করছে, আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব, স্টার্টিং পয়েন্ট এবং ভ্যানিশিং পয়েন্ট নিয়ে। স্টার্টিং পয়েন্ট কি? যেখান থেকে আপনি শুরু করছেন সেটাই হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট, এবং যেখানে আপনি শেষ করছেন সেটাই হচ্ছে আপনার ভ্যানিশিং পয়েন্ট। আশা করি বুঝতে পেরেছেন। আসুন এবার বাকি অংশটা দেখে নেওয়া যাক। তাহলে কিন্তু আমরা আজকে লাইনের যতগুলো আলোচনা ড্রয়িংয়ের ক্ষেত্রে রয়েছে, আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখুন, তাহলে কি হচ্ছে, ভার্টিক্যাল লাইন নিয়ে আলোচনা করলাম, হরিজন্টাল লাইন নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, ভার্টিক্যাল লাইন কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? যারা ভার্টিক্যাল লাইন বুঝতে পেরেছেন তারা কি করুন, তারা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানান। ভার্টিক্যাল লাইন এবং হরাইজন্টাল লাইন দুটো যদি একসাথে বুঝতে পারেন তাহলে একটু প্লিজ কমেন্টে জানান যে হ্যাঁ স্যার আমরা এটি বুঝতে পেরেছি, অথবা আপনারা লিখবেন হচ্ছে ইয়েস, লিখলে বুঝতে পারবো, আর নো বললে আমি বুঝে নেব যে আপনারা বুঝতে পারেননি। তো প্লিজ কমেন্ট। হঠাৎ আলো ঝলকানি বলেছেন ইয়েস, ইসমাইল হোসাইন ইয়েস, ডলি হালদার ইয়েস লিখেছেন, উনি 2 লিখে দিয়েছেন, দুটোই বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, ফাতেমা আক্তার, বিশ্বজিৎ রয়, দিবাকর চক্রবর্তী, সঙ্গীতা মিত্র, শিবানী রায়, তারপর হচ্ছে আমিরুল ইসলাম, তারপর হচ্ছে রূপক কান্তি সানা, সুজন বাবু, আফসানা মিমি, রূপক কান্তি সানা, অর্চনা রয় সেন, মেহেরুন টুম্পা, রমজান খান, তারপরে হচ্ছে আরও রয়েছেন মেহেদি খান, তানজিন শারমি রয়েছেন, সোহাগ বিশ্বাস রয়েছেন, মিতা হালদার রয়েছেন, তারপরে তানজিন মিলন রয়েছেন, তারপর হচ্ছে শাহনাজ মিথিলা রয়েছেন, প্রজ্ঞা পূজা পাল রয়েছেন, দিবাকর চক্রবর্তী রয়েছেন, বিশ্বজিৎ রয় রয়েছেন, শারমিন আক্তার রয়েছেন, সুকান্ত মল্লিক রয়েছেন, রেজাউল ইসলাম রয়েছেন, তারপর হচ্ছে জয়িতা, কে যেন, হ্যাঁ জয়িতা রয়েছেন, তারপর হচ্ছে সঞ্জিদা খান রয়েছেন,
তারপর হচ্ছে শেফা খান রয়েছেন, সায়েম আহমেদ রয়েছেন, উত্তম বিশ্বাস, এসকে এনামুল রয়েছেন, তারপরে অহিদা আক্তার, এইচ.এম. অহিদ, তারপরে হচ্ছে অহিদুল ইসলাম। বাপরে বাপ, কমেন্টের তো একদম ঝড় বয়ে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের অভিনন্দন জানাচ্ছি যে আপনারা সহজেই বিষয়গুলো বুঝতে পারছেন। এরপরে আসুন, এরপরে আমরা আলোচনা করব ক্রস লাইন নিয়ে। ক্রস লাইন, যেটাকে আমরা বাংলাতে বলে থাকি তির্যক রেখা। অনেকেই কমেন্ট করছেন, ভাবছেন স্যার আমাদের নামটা কেন বললেন না। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে অবশ্যই বলার চেষ্টা করব। দেখুন, তির্যক লাইন বা যেটাকে আমরা ক্রস লাইন বলছি, দেখুন এভাবে করে প্রত্যেকটি রেখা কিন্তু কি থাকবে, সমান্তরাল থাকবে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কি বুঝতে পেরেছেন তো? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেখেছেন, রেখাগুলোর মধ্যে একটা কমন জিনিস রয়েছে, সেটা কি, রেখাগুলো সবগুলোই সমান্তরাল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা কি লাইন শিখলাম, ক্রস লাইন। কি লাইন শিখলাম, ক্রস লাইন। আপনার পরীক্ষায় পড়বে যে ক্রস লাইন করে দেখান, অথবা হচ্ছে এরকম হরাইজন্টাল লাইন করে দেখান, প্র্যাকটিস করে দেখান। তো আপনাকে কিন্তু এইভাবে প্র্যাকটিস করে দেখাতে হবে। তো ক্রস লাইন দেখে নিলেন, হরাইজন্টাল লাইন দেখে নিলেন, ভার্টিক্যাল লাইন দেখে নিলেন। তো ক্রস লাইনটা এভাবেও হতে পারে। কীরকম হতে পারে, এভাবেও করা হতে পারে। এই দেখুন, তো আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন দিক থেকে পেজটাকে না ঘুরিয়ে বিভিন্ন দিক থেকে লাইন টানার দক্ষতা অর্জন করতে হবে। এই পেজটা কিন্তু একই রকমভাবে আছে, আমি কিন্তু হাত ঘুরিয়ে আমি বিভিন্নভাবেই এটাকে বিভিন্ন দিক থেকে দেখানোর চেষ্টা করছি লাইনের বৈশিষ্ট্য অনুযায়ী। এদের যে ক্যারেক্টার রয়েছে, এই লাইনের যে এগুলো কেবল লাইন ক্যারেক্টার। এই লাইনটা কিন্তু সোজা হবে, ওপর থেকে নিচ হবে, এটা এই লাইনটার ক্যারেক্টার। আবার হরাইজন্টাল লাইন কী হবে, আনুভূমিকভাবে হবে, বা এটা কিন্তু ভূমির সাথে মিল থাকবে। এটা হচ্ছে এই রেখার ক্যারেক্টার। এটাকে বলা হচ্ছে লাইন ক্যারেক্টার বলে। ওকে, তো দেখুন আমরা কিন্তু এটাও ক্রস লাইন। এটাকেও কি বলে, ক্রস লাইন। শিক্ষার্থী বন্ধুরা বলুন তো, প্রত্যেকটি লাইনের মধ্যে কি মিল রয়েছে, দেখি কে কেমন বুঝতে পেরেছেন। প্রত্যেকটি লাইনের মধ্যে কি মিল রয়েছে সেটা বলুন। মিল রয়েছে, এটা কমন মিল রয়েছে প্রত্যেকটা লাইনের মধ্যে। কি মিল, সেই মিলটা কি আমি একটু আগেই আপনাদের সাথে আলোচনা করেছি। দেখি কারা কারা বিষয়টি বুঝতে পেরেছেন, তারপর আমি পরবর্তী বিষয়টি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছি কিন্তু যে এই যে ক্লাসটি আপনারা পাচ্ছেন, এই ক্লাসটি কিন্তু স্কেচ সংক্রান্ত যত ধারণা রয়েছে সেটা কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো অলরেডি হচ্ছে আমাদের কমেন্ট করে শুরু করে দিয়েছেন। অম্লায়ন মণ্ডল বলেছেন, রূপক কান্তি সানা, সঙ্গীতা মিত্র। স্যার আচ্ছা আচ্ছা, উনি হয়তো বা কমেন্টটা একটু আগে চলে গিয়েছে, একটু পরে পড়ার চেষ্টা করছি। তো আমিরুল ইসলাম বলেছেন সমান্তরাল মিল। সঙ্গীতা মিত্র বলেছেন সবগুলো সমান লাইন হতে হবে। ডলি হালদার বলেছেন সমান্তরাল। সোহাগ বিশ্বাস বলেছেন সমান দূরত্ব। মণি কীর্তনিয়া বলেছেন সমান্তরাল। তঞ্জিন মিলন বলেছেন সমান্তরাল। হঠাৎ আলো ঝলকানি সমান্তরাল বলেছেন। সোহাগ বিশ্বাস সমান্তরাল বলেছেন। প্রতিটি লাইন সমান হতে হবে, রকিব হোসাইন বলেছেন। এবং প্রিয়াঙ্কা দেবনাথ বলেছেন লাইনগুলো সমান হবে, ভেরি গুড। তারপর হচ্ছে আতিফ হাসান বলেছেন সর্বত্র সমান্তরাল। আচ্ছা, তাপস মণ্ডল সমান্তরাল বলেছেন। মেহেরুন টুপ্পা সমান্তরাল বলেছেন। এবং এরপরে মহসিন আলম, হ্যাঁ উনিও সমান্তরাল বলেছেন।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা, রমজান খান বলেছেন সমান্তরাল, শাহানাজ মিথিলা বলেছেন, মিথিলা, বাহ নামটা বেশ সুন্দর, মিথিলা বলেছেন সমান্তরাল, মিলন বৈদ্য বলেছেন স্পেস সেম। আচ্ছা, এরপরে হচ্ছে টুম্পা সরকার বলেছেন সমান্তরাল হতে হবে। মানে যারা রয়েছেন সবাই সমান্তরাল বলছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা একদম সঠিক জিনিসটা বুঝতে পারছেন। আমি এরকমভাবেই ফিডব্যাক পাবো এত সুন্দরভাবে আমি কখনো আশা করিনি, তো বেশ ভালো লাগলো বিষয়টি। এবার দেখুন শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু 100+ কিন্তু স্টুডেন্ট যুক্ত রয়েছে আমাদের সাথে। হ্যাঁ, 100+ স্টুডেন্ট যুক্ত রয়েছে, ক্লাসটি করছে শিক্ষার্থী বন্ধুরা। তো দেখুন আরও অনেকেই রয়েছেন, যেরকম শাহানাজ মিথিলা আবারও কমেন্ট করেছেন, তারপরে রাসেল হোসাইন, তারপর হচ্ছে সুজন ব্যাপারী, অনেকে বলছেন স্যার আমাদের কমেন্ট কেন পড়ছেন না। আচ্ছা, তারপর হচ্ছে লিপা খাতুন রয়েছেন, ওয়াহিদা আক্তার রয়েছেন, সকলেই কিন্তু আপনারা সমান্তরাল লিখছেন শিক্ষার্থী বন্ধুরা। আপনারা মূল বিষয়টা বুঝতে পেরেছেন, তাহলে আমরা কিন্তু একদম সঠিক দিকে আগাচ্ছি। চলুন এর পরবর্তী বিষয়টি আলোচনা করা যাক। আমরা আলোচনা করব এবার শার্প লাইন নিয়ে। হোয়াট ইজ শার্প লাইন? শার্প লাইন হচ্ছে এমন একটি লাইন যেটা কি হয়, এই লাইন দিয়ে কিন্তু ভিন্ন কোনো লাইন নয়। শার্প লাইনটা আর ফ্ল্যাট লাইনটা পাশাপাশি আঁকি, তাহলে বুঝতে পারবেন। যখন আমরা একটা অবজেক্ট অঙ্কন করি, আচ্ছা অবজেক্ট কি সাবজেক্ট কি আপনারা তো ক্লিয়ার। আমি কিন্তু অবজেক্ট এবং সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি আপনাদের সাথে। এটা কিন্তু কোনো ইংরেজি গ্রামারের অবজেক্ট বা সাবজেক্ট নয়, সাবজেক্ট প্রথমে অবজেক্ট ভার্বের পরে, এরকমটা কিন্তু নয়। এটা কীরকম? এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে একজন শিল্পীর কাছে সাবজেক্ট অবজেক্ট কিভাবে কাজ করে, এটা আর্ট গ্রামাটিক্যাল দিক থেকে সাবজেক্ট অবজেক্ট কিভাবে কাজ করে সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের কিন্তু 105+ হয়ে গিয়েছে, ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ। এরপরে দেখুন, তো আমরা কিন্তু ফ্ল্যাট লাইন নিয়ে এবং শার্প লাইন নিয়ে আলোচনা করব। তো আশা করি এই যে উপরের যে লাইনগুলো রয়েছে সেগুলো আপনারা সবাই বুঝতে পেরেছেন শিক্ষার্থী বন্ধুরা। আসুন পরেরটা দেখে নেওয়া যাক। শার্প লাইন হচ্ছে ঠিক এমন, যখন একটি অবজেক্ট বা সাবজেক্টকে আমরা স্পষ্ট করার চেষ্টা করি তখন আমরা শার্প লাইন ব্যবহার করি, মানে তীক্ষ্ণ রেখা। তীক্ষ্ণ রেখা দেখতে পাচ্ছেন, এই লাইনগুলো কিন্তু সাধারণত আমরা কি করি, এই লাইনগুলো ব্যবহার করে কিন্তু আমরা কি করতে পারি, স্কেচ করতে পারি। তো এটাকে বলা হচ্ছে, এটা শার্প লাইন ব্যবহার করে, এবং ফ্ল্যাট লাইন ব্যবহার করেও আমরা কি করি, ফ্ল্যাট লাইন ব্যবহার করেও কিন্তু আমরা স্কেচ করে থাকি। তো প্র্যাকটিক্যালি একটু দেখানো যাক যে শার্প লাইনটা আসলে কীভাবে কাজ করে। তো মনে করুন আপনি কি করছেন, একটি বৃত্ত অঙ্কন করছেন, একটি বৃত্ত অঙ্কন করছেন। এখন এই যে লাইন রয়েছে একটু খেয়াল করুন, আমরা যদি এমন করে দেখাই, দেখুন তো এগুলো কিন্তু লাইন একদম স্পষ্ট হচ্ছে। যখন আমরা এভাবে আমরা এটাকে স্পষ্ট করার চেষ্টা করব, লাইট অ্যান্ড শেড দেওয়ার চেষ্টা করব এরকম লাইন ব্যবহার করে, এইটাকে বলা হচ্ছে শার্প লাইনের ব্যবহার। তো এটা আমরা কোন লাইনে ব্যবহার করেছি, শার্প লাইনের ব্যবহার করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা শার্প লাইন ব্যবহার করেছি। কিন্তু যদি আমরা ফ্ল্যাট লাইনটা কেমন ছোট্ট করে দেখে নেওয়া যাক। ফ্ল্যাট লাইনটা পেন্সিলটাকে এমন করে ধরে আমরা অনেক সময় কি করি, এরকম করে গাঢ় থেকে হালকা বা হালকা থেকে গাঢ়। এখানে কিন্তু অনেক প্র্যাকটিস রয়েছে, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করা রয়েছে। এবং একটা জিনিস আমি বলে দিতে পারি, তো আজকের ক্লাসটি যারা করবেন শেষ পর্যন্ত তারা কিছু না কিছু নিয়েই বাসায় যাবেন, একদম খালি হাতে কেউ ফিরবেন না। তো নতুন কিছু নিয়ে আপনারা বাসায় যাবেন। দেখুন অনেকে বলছেন স্যার আমরা তো বাসায় আছি, আর বাসায় কোথায় যাব? হ্যাঁ, আপনারা বাসায় আছেন, কিন্তু নতুন কিছু শিখে নিতে পারবেন। ওকে, তো দেখুন এভাবে দেখুন আমরা কিন্তু কি করেছি, আমরা গাঢ় থেকে হালকা করার চেষ্টা করেছি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে ফ্ল্যাট লাইনটা দেখে নিলেন, এটা হতে পারে এমনি করে গাঢ় থেকে ধীরে ধীরে হালকা হয়ে যাওয়া, এটা এমন হতে পারে, এটা হতে পারে এভাবে করে এমন হতে পারে। তো কথা হচ্ছে এটা কিন্তু রেখার প্রেশারের উপরে নির্ভর করে যে আসলে এটি কেমন হবে বা না হবে। তো গাঢ় থেকে হালকা কিভাবে করতে হবে, মানে এই যে লাইনগুলো রয়েছে, এই যে ভার্টিক্যাল
আপনাকে আমরা যেটা করলাম, এই যে ফ্ল্যাট লাইনটা অঙ্কন করেছি, ফ্ল্যাট লাইনগুলো দেখানোর চেষ্টা করেছি। তো এই যে ফ্ল্যাট লাইন, এটা কিন্তু সাধারণত কি, এই যে লাইনগুলো রয়েছে, উপরের যে লাইনগুলো, এইগুলোই কিন্তু এর মধ্যে নিহিত রয়েছে। তো ভার্টিক্যাল লাইন, হরাইজন্টাল লাইন, ক্রস লাইন, তারপর হচ্ছে আরও একটা বিষয় আমি আলোচনা করতে ভুলে গিয়েছি, জিগজ্যাগ লাইন। জিগজ্যাগ লাইনও কিন্তু রয়েছে। জিগজ্যাগ লাইনটা কেমন? উঁচু নিচু এমন। এই দেখুন, এভাবে করে জিগজ্যাগ লাইন অনুশীলন করতে হয়। আর এবার থেকে কিন্তু আপনারা যখন কমেন্ট করবেন আপনারা কোন জেলা থেকে, সেটা অবশ্যই লেখার চেষ্টা করবেন। আচ্ছা, একটা কাজ করি, আমরা একটু বাদে জিজ্ঞাসা করছি যে আপনারা কোন কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। তো এটা দেখুন, এই যে লাইনগুলো আপনারা দেখলেন, এরপরে আসুন। তো এটা কিন্তু একটা বৃত্ত, আর বৃত্তটা কীভাবে প্র্যাকটিস করতে হয় সেটা আমরা একটা বিশেষ ক্লাস আপনাদের জন্য রেডি করব, তো সেটা পরবর্তীতে। তো দেখুন এবার এটা কিভাবে ব্যবহার করবেন। মনে করুন আপনি একটি কী করেছেন, বৃত্ত অঙ্কন করেছেন। এবার আপনি পেন্সিলটাকে এভাবে ফ্ল্যাট করে ধরে ফ্ল্যাট লাইনের মাধ্যমে এটাকে আলো ছায়া দেখানোর চেষ্টা করলেন। তো এখানে সময় দিলে কিন্তু ছবিটা অসাধারণ হবে, সময় না দিলে কি অসাধারণ হবে না। এবার দেখুন ঠিক এভাবে কাজ করতে হবে। এই দেখুন, দেখেছেন এই যে সাইডের যে রেখাটা রয়েছে, আমি এখানে গাঢ় করার চেষ্টা করেছি। এই দেখুন এভাবে করে। এভাবে যদি আপনি আলো ছায়া ব্যাপারটা বোঝান, স্কেচ করেন, তাহলে এটাকে ফ্ল্যাট আকারে আমরা অনুশীলন করলাম। ফ্ল্যাট লাইন ব্যবহার করে আমরা কিন্তু স্কেচ করেছি। যেহেতু আলোচনার ব্যাপারটা নিয়ে আমরা এখন বিষয়টি আলোচনা করছি না, আর এখানে দেখিয়ে ফেলেছি আর কি, যাই হোক। তো আলোচনার ব্যাপারটা পরে আসছি। তো এখানে দেখুন, যদি আমি এভাবে টানি তাহলে বিষয়টা কেমন হচ্ছে একটু খেয়াল করুন। এখানে কিন্তু আমি কি করেছি, উপরে কিন্তু আমি শার্প লাইন ব্যবহার করেছি, নিচে কিন্তু আমি ফ্ল্যাট লাইন ব্যবহার করেছি। আর এখানেও কিন্তু আমি ফ্ল্যাট লাইন ব্যবহার করেছি, আবার এখানেও কিন্তু ফ্ল্যাট লাইন ব্যবহার করেছি। আশা করি বুঝতে পেরেছি, সবাই মিলে বুঝতে পেরেছেন। এবার ছোট্ট করে দেখে নেব যে সবাই কোন কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। তার আগে আমি একটু লিখে নেব। শার্প লাইন, ফ্ল্যাট লাইন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এরপরে কে কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন প্লিজ আমাদেরকে কমেন্ট করুন। ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন কাকলি রয়, বাগেরহাট থেকে যুক্ত হয়েছেন, এবং গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছেন শিখা রয়। আচ্ছা, এরপরে হচ্ছে মাগুরা থেকে যুক্ত হয়েছেন অর্চনা রানী সেন। আচ্ছা, গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছেন ইসমাইল হোসাইন, বাগেরহাট থেকে ডলি হালদার যুক্ত হয়েছেন, রূপক কান্তি সানা যুক্ত হয়েছেন খুলনা থেকে, হঠাৎ আলো জলখানে যুক্ত হয়েছেন মৌলভীবাজার থেকে, অর্থাৎ সায়েম আহমেদ সম্ভবত। এরপরে হচ্ছে এসকে এনামুল যুক্ত হয়েছেন সাতক্ষীরা থেকে, ভেরি গুড। সাতক্ষীরা, আরও যুক্ত হয়েছেন অনেকে নড়াইল থেকে, তারপর হচ্ছে কুষ্টিয়া থেকে, ঝিনাইদহ থেকে, কুষ্টিয়া, খাগড়াছড়ি, খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন এ প্রান্ত আর ও প্রান্ত। বাগেরহাট থেকে যুক্ত হয়েছেন শিবানী রায়, সুজনবাবু যুক্ত হয়েছেন খাগড়াছড়ি থেকে। তারপর হচ্ছে সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন আরও একজন, অম্লান মণ্ডল নামে একজন। তো এরপর হচ্ছে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন, সর্বনাশ, ক্রস লাইন একেবারে। ওকে, এরপরে হচ্ছে পিরোজপুর থেকে যুক্ত হয়েছেন, খুলনা থেকে, সাতক্ষীরা থেকে আবারও কমেন্ট করেছেন অম্লান মণ্ডল। তো কুষ্টিয়া, ফরিদপুর, আবার চম্পা মণ্ডল যুক্ত হয়েছেন সাতক্ষীরা থেকে, অসংখ্য ধন্যবাদ। এরপরে আরও দেখতে পাচ্ছি যশোর, তারপর হচ্ছে পিরোজপুর থেকে যুক্ত হয়েছেন দিবাকর চক্রবর্তী, যশোর থেকে শারমিন আক্তার, এবং কিশোরগঞ্জ, বাগেরহাট থেকে বনানী মণ্ডল, এবং কিশোরগঞ্জ থেকে হচ্ছে লাবিব আল হাসিম, রাবিয়া আক্তার যুক্ত হয়েছেন নড়াইল থেকে, ভেরি গুড। অনেকে দেখা যাচ্ছে শুধু আপনাদের জেলার নামটা পড়ছি, কিন্তু আপনাদের নামটা পড়া হচ্ছে না। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আসলে নামটা উপরে উঠে যাচ্ছে, এই কারণে পড়তে পারছি না। দ্রুত উপরে উঠে গেলে পড়তে পারছি না, এটাই সমস্যা। যশোর থেকে যুক্ত হয়েছেন শিমুল সেন, সীমা ইসলাম, সুমা মুনায় সম্ভবত, এরকম কিছুটা দেখলাম। বরগুনা থেকে যুক্ত হয়েছেন সুজন ব্যাপারী। আচ্ছা, বাগেরহাট থেকে যুক্ত হয়েছেন স্বপ্না সর্দার। আচ্ছা, এরপরে
বরিশাল থেকে যুক্ত হয়েছেন এইচ এম ওয়াহিদ। তারপর যে সঞ্জিতা যুক্ত হয়েছেন মেহেরপুর থেকে। তারেক হামিদ যুক্ত হয়েছেন পিরোজপুর থেকে। তারেক ভান্ডারিয়া, আচ্ছা। রাজবাড়ী থেকে বিশ্বজিৎ রয় যুক্ত হয়েছেন। লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন কি যেন, অনুরাধা মনে হয়, অনুরাধা নাকি, না পড়তে পারলাম না, উপরে উঠে গেছে। এরপর হচ্ছে পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন ওয়াহিদা আক্তার। রমজান খান যুক্ত হয়েছেন নড়াইল থেকে। খুলনা থেকে মেহেদি খান যুক্ত হয়েছেন। রত্নমণ্ডল সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, পটুয়াখালী, খাগড়াছড়ি, রাঙামাটি, পিরোজপুর, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, যশোর, সাতক্ষীরা, খুলনা, অনেক জেলা থেকে আপনারা যুক্ত হয়েছেন শিক্ষার্থী বন্ধুরা। এই জন্য আপনাদের মেহেরপুর থেকে, কুষ্টিয়া, ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছেন এবং সরাসরি ক্লাসে যুক্ত রয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। চলুন বাকি অংশটা দেখে নেওয়া যাক। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আপনারা এই যে ভার্টিক্যাল লাইন, হরাইজন্টাল লাইন, ক্রস লাইন, তারপরে হচ্ছে জিগজ্যাগ লাইন, তারপরে হচ্ছে শার্প লাইন, ফ্ল্যাট লাইন, এই সম্পর্কে কি সবাই মোটামুটিভাবে বুঝতে পেরেছেন? মানে ক্লিয়ার কি না এই সম্পর্কে একটু ছোট্ট করে লিখুন যে আমরা 1 2 3 4 5 6 ছয়টি বিষয় আমরা বুঝতে পেরেছি। 1 2 3 4 5 6 7 এই 7টি বিষয় বুঝতে পেরেছি। বাগেরহাট ঝিনাইদহ থেকে, বাগেরহাট থেকে মিতা হালদার, ঝিনাইদহ থেকে আমিরুল ইসলাম এবং অর্চনা সেনও যুক্ত হয়েছেন। আচ্ছা, অর্চনা সেন বুঝতে পেরেছেন। এই 6টি বিষয় যারা বুঝতে পেরেছেন তারা, 6টি না 7টি বিষয়, সরি, এই 7টি লাইন সম্পর্কে আপনারা যারা বুঝতে পেরেছেন তারা 6 লিখে কমেন্ট করুন। ইয়েস লিখুন, কমেন্ট করুন সরাসরি, তাহলে বুঝবো যে আপনারা হ্যাঁ বুঝতে পেরেছেন। আচ্ছা, লিপা খাতুন বলছেন জানি না, কি জানেন না। ওকে, ফাতেমা আক্তার 7টায় ক্লিয়ার হয়েছে ওনার, এবং অম্লান মণ্ডল ওনারও 7টি বিষয় বুঝতে পেরেছেন। তো ডলি হালদারও 7টি বিষয় বুঝতে পেরেছেন। মেহেদি খানও 7টি বিষয় বুঝতে পেরেছেন। শিবানী রায়ও বুঝতে পেরেছেন। রূপক কান্তি 6টি বিষয় বুঝতে পেরেছেন। কোনটা বুঝতে পারেননি জানান আমাকে। এরপরে বিশ্বজিৎ রয়, হ্যাঁ স্যার, ওকে, উনি হ্যাঁ স্যার লিখেছেন। কাকুলি রয় বুঝতে পেরেছি বলেছেন, ওকে, 7টাই বুঝতে পেরেছেন। কে লিখেছেন? আমিরুল ইসলাম 7 লিখেছেন। এমডি রকিব হুসাইন ইয়েস স্যার লিখেছেন, ওকে। তো শিক্ষার্থী অনুরূপা বিশ্বাস লিখেছেন 6টি। আচ্ছা, 6টি বিষয় কেন, একটি 7টি লিখুন। আমি প্রথমে 6টি বলে ফেলেছিলাম, আসলে শিক্ষকেরও ভুল হয়, হ্যাঁ শিক্ষকেরও ভুল হয়। তো দেখুন, আসলে বিষয়টা হচ্ছে এভাবে আপনাদের কমপ্লিট করতে হবে। তো 7টা বিষয় কিন্তু আমি ক্লিয়ার করলাম। এরপরে লাইন স্পিড নিয়ে কথা বলবো এবং মিসিং লাইন নিয়ে কথা বলবো। আসো, তো আরও অনেকেই কমেন্ট করছেন শিক্ষার্থী বন্ধু, যাদের কমেন্ট পড়তে পারলাম না সত্যিই দুঃখিত। এরপরে হচ্ছে লাইন স্পিড নিয়ে কথা বলবো। লাইনের আবার স্পিড থাকে নাকি? হ্যাঁ, লাইনেরও কিন্তু গতি থাকে, যেটা হচ্ছে রেখার গতি বলা হয়, সেটাই হচ্ছে লাইন স্পিড। ওকে, তাহলে লাইন স্পিডটা কেমন? মনে করুন আপনি একটি রেখা এভাবে অঙ্কন করলেন, এভাবে ধীরে ধীরে করলেন, এভাবে ধীরে ধীরে করলেন, এভাবে দ্রুত করলেন, এভাবে দ্রুত করলেন, এভাবে করলেন, আবার এভাবে করলেন, আবার এভাবে করলেন, এই যে করলেন। আমি একটু ছোট্ট করে নাম্বারিং করি। 1 2 3 4 5 6 7 8 এই 8টি রেখার মধ্যে সবচেয়ে গতি বেশি কোন রেখায়? প্লিজ আমাকে কমেন্ট করুন, সবচেয়ে গতি বেশি কোন রেখাটায়? গতি কীভাবে বুঝতে হয়? দেখুন, যখন এই রেখাটি প্র্যাকটিস করা হয়েছে হালকা বাঁকা, এখানে কিন্তু বাঁকা, তাহলে এই রেখাটা কি ধীর গতি রেখা, স্লো লাইন। এরপর হচ্ছে কি, এটাও কিন্তু কি, এটা হচ্ছে কি স্লো লাইন, কারণ এটাও বাঁকা হয়ে গেছে। এটা হচ্ছে সাধারণত মানে কি বলবো, এটাকে সাধারণত সফট লাইন বলবো। আর সফট লাইন হার্ড লাইনের বিষয়ে আমি একটু পরে আসছি আলোচনায়। তো এখানে দেখুন এটা সফট লাইন, তারপরেও কি এই রেখাটার স্পিড কম, এই রেখাটার কি কম, স্পিড কম। ও, অনেকেই কমেন্ট করে তো ভরিয়ে দিচ্ছেন যে 5 নাম্বারটা বুঝতে পারেননি সম্ভবত। আচ্ছা, ও না সরি, এখানে 5 নাম্বারটা স্পিড রয়েছে বেশি বলছেন। আচ্ছা, কারা কারা 5 নাম্বার বলেছেন তাদের
কথাটি একটু ছোট্ট করে বলতে চাই, তাদের কমেন্টটি পড়তে চাই। ডলি হালদার 5 নম্বর বলেছেন, মিলন বৌদ্ধ, ডলি হালদার, লাবিব আল হাকিম, তারপর হচ্ছে মণি কীর্তনিয়া, তারপর হচ্ছে অম্লান মণ্ডল, জয়িতা মজুমদার, প্রিয়াঙ্কা পাল, আচ্ছা, রাবেয়া আক্তার, রত্না মণ্ডল, মৌসুমী খানম। আচ্ছা, সবাই মেয়েরা কেন কমেন্ট করছে এত বেশি, ছেলেরা কই গেল? আচ্ছা, এরপরে হঠাৎ আলো ঝলকানি 6 নম্বর বলেছেন। 6 নম্বর? নাও, 6 নম্বর রং আনসার। এরপর হচ্ছে মুন্নি আহমেদ 5 নম্বর বলেছেন, রমজান খান, তানজিন শারমি এবং তানজিম মিলন, কি তানজিম মিলন, আচ্ছা 4 নম্বর বলেছেন, সরি 4 নম্বরটা ভুল উত্তর। এরপরে হচ্ছে আমিরুল ইসলাম, নো, 6 নম্বর না। লিপা খাতুন, তাপস মণ্ডল, তারপর হচ্ছে সাদিকা বলেছেন 5 নম্বর। ডলি নাকি ডলি ব্যানার্জি মনে হয় সম্ভবত, ওপরে গেল দেখতে পেলাম না। এরপরে হচ্ছে উনিও 5 লিখেছেন, ঐশী দাস 5 লিখেছেন, সৌরভ মণ্ডল 5 লিখেছেন, তারপর হচ্ছে সুবর্ণা শিকদার 5 লিখেছেন, অনুরূপা 5 লিখেছেন, 4-5 লিখেছেন তানজিম মিলন। আচ্ছা, 4-5 কেন হবে না সে বিষয়ে একটু ক্লিয়ার করছি। চলুন শিক্ষার্থী বন্ধুরা দেখে নেওয়া যাক কেন 4 নাম্বার এবং 5 নাম্বারটা দুটোই হবে না। আচ্ছা, ধরুন না আপনার ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন তো নিশ্চয়ই সবাই কী করেছেন, তখন কিন্তু সবাই নিশ্চয়ই যে দৌড় প্রতিযোগিতা করেছেন, হ্যাঁ করেছেন না? 100 মিটার দৌড় এরকম তো করেছেন তো। আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করে বোঝার চেষ্টা করুন, যখন এই দৌড় প্রতিযোগিতায় কি হতো, যখন আপনি খুব দ্রুত দৌড়াতেন তখন কি যে স্টপ লাইন থাকতো যেখানে যে আপনাকে থামতে হতো, সেই স্টপ লাইনে যে আপনি কি সেখানে যেয়ে থামতে পারতেন নাকি সেখান থেকে আরও অনেক দূরে চলে যেতেন? আমার মনে হয় বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার। তা যদি ক্লিয়ার হয়ে থাকে একটু খেয়াল করুন, এখান থেকে আমি লাইন টেনেছি, স্টপ লাইন, সমস্যা না, কিন্তু এই সাইডটা একটু খেয়াল করুন, এই জায়গাটা এর মাথাটা কিন্তু কী হয়েছে, উঠে গিয়েছে। খেয়াল করুন ভালো করে, এই মাথাটা কী হয়েছে, উঠে গিয়েছে না? তার মানে কি এখানে যে আপনি কি করেছেন, থেমে গিয়েছেন। তাহলে কিন্তু আপনার গতিটা থেমে গেল। তাহলে আমরা এভাবে ধরে নিতে পারি যে 4 নাম্বারটা কিন্তু হবে না, কারণ কি এর গতি কিন্তু এখানে যে কী হয়ে গেছে, থেমে গেছে। কিন্তু এই যে লাইনটা, এটার অতিরিক্ত স্পিড থাকার কারণে এই লাইনটা কিন্তু এখনো পর্যন্ত থামেনি। তাহলে কি আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? আচ্ছা, যারা 4, 5, 6 নিয়ে মানে যারা 4, 6, 7 এরকমভাবে যারা লিখেছেন, 5 বাদ দিয়ে যারা লিখেছেন, তারা কি বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি? ছোটো জিনিসগুলো, এই ছোটো ছোটো বিষয়গুলো না বুঝলে আপনি কিন্তু ড্রয়িং বা স্কেচ বলেন, ড্রয়িং বলেন, যাই বলেন না কেন, আপনি ভালো করতে পারবেন না। এই ছোটো ছোটো বিষয়গুলো আপনাকে জানতে হবে। তাহলে লাইন স্পিড নিয়ে কিন্তু আমি কথা বললাম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এবং যাদের 5 বাদ দিয়ে যারা অন্যান্য নাম্বারে ছিলেন, তারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? একটু কমেন্টে জানাবেন। তাপস মণ্ডল বলেছেন দূরে চলে যেতাম, ওকে। এরপরে হচ্ছে আর কেউ, উনি দূরে চলে যেতেন। আচ্ছা, আমরা একজন দৌড়বিদকে পেয়েছি আমাদের ক্লাসের মধ্যে। তো এরপরে আবার বলেন স্যার, সুজন বাপরি বলেছেন দূরে চলে যেতাম। আচ্ছা, তো যারা হচ্ছে এই বিষয়টা বুঝতে পেরেছেন, এই যে লাইন স্পিড এবং এই যে 5 নাম্বারটা যারা বলেননি, অন্যান্য নাম্বার বলেছিলেন, তারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? সঙ্গীতা মিত্র বলেছেন আর একবার বুঝিয়ে দেন। আচ্ছা, আর একবার বোঝাচ্ছি। দেখুন আসলে আচ্ছা যাই হোক, দেখুন এই জায়গাটা, এই যে লাইনটা আপনারা দেখছেন, এই লাইনটা কিন্তু এখানে যে কী হয়ে গেছে, এই দেখুন এই যে ভ্যানিশিং পয়েন্টটা, শুরুটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর শেষটা হলো ভ্যানিশিং পয়েন্ট। এই যে 2টা পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই 2টা পয়েন্টের মধ্যে এই যে পয়েন্টটা, এটা কিন্তু কী হয়ে গিয়েছে, এটা এখানে যে একেবারে কিন্তু দূরে চলে যায়নি, এই জায়গাটা যে বন্ধ হয়ে গিয়েছে, মানে রেখাংশে পরিণত হয়েছে। কিন্তু আসলে যেটা হচ্ছে কি থাকবে, যে লাইনে স্পিড থাকবে সেই লাইন কিন্তু থামবে না। এরকম করে মাথা কখনো এরকম করে বাঁকা হবে না। ওকে, এই লাইনটা খেয়াল করুন, স্টার্টিং পয়েন্ট এবং ভ্যানিশিং পয়েন্ট কি শেষ না, এটা চলতেই আছে। এই বিষয়টি বোঝা যাচ্ছে, এই কারণে এটাকে আমরা কি বলছি, মানে সর্বোচ্চ স্পিড রয়েছে এই লাইনটার মধ্যে।
তো এই স্পিড লাইন কোথায় কাজে লাগবে, কিভাবে কাজে লাগবে, সেটা কিন্তু আমরা কি করব, একটু বাদেই আমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে আরও অনেক আলোচনা রয়েছে, এরপরে আমরা আলোচনা করব। তো আমরা লাইন স্পিড নিয়ে আলোচনা করলাম কিন্তু, তাই না? তাহলে 8 নম্বরটা কি হচ্ছে, লাইন স্পিড, তাই না? লাইন কি নিয়ে আলোচনা করলাম, লাইন স্পিড নিয়ে আলোচনা করলাম। তো 8 নম্বর পর্যন্ত আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এবার মিসিং লাইন, মিসিং লাইন নিয়ে আলোচনা করব। তো একটু খেয়াল করুন, আমি ক্যামেরাটা একটু নিচের দিকে নামাই। তো এখানে এখানে জায়গা কম ছিল, এই জন্য আর কি বাড়িয়ে নিলাম। তো দেখুন এরপরে মিসিং লাইনটা আসলে ঠিক কেমন, দেখুন ভালো করে খেয়াল করুন। মনে করুন একটি লাইন আমি অঙ্কন করলাম, ভালো করে খেয়াল করুন। অনেক সময় যখন আমাদের কি হয়, একটা অবজেক্টের উপরে কি পড়ে, লাইট পড়ে একটা অবজেক্টের উপরে, তখন সেই জায়গার যে কালার থাকে, সেই কালার কিন্তু আউট হয়ে যায়, তাই না? সেই কালার কিন্তু থাকে না, সেই কালারটা ফেটে যায়। ঠিক তেমনি দেখুন এই জায়গাটা কিন্তু লাইন নেই, তারপরেও কি আপনি বুঝতে পারছেন না যে আসলে এটা এই পর্যন্ত, সীমান্তটা এই পর্যন্ত? অনেক সময় কিন্তু আমরা এটা বুঝতে পারি। এখানে লাইন নেই, তারপরেও কিন্তু আমরা এটাকে বুঝতে পারছি না এখানে রয়েছে, এখান থেকে ঠিক আছে, এই জায়গাটা অল্প একটু, এখানে অল্প একটু আছে। তো দেখুন এই জায়গাটা কিন্তু লাইন মিসিং রয়েছে, এখানে মিসিং লাইন রয়েছে, এখানে কিছু মিসিং রয়েছে। তো এই মিসিং থাকার জন্য কি আপনি বর্ডারটাকে ভুলে যাচ্ছেন? না, ভুলে যাচ্ছেন না। তো ধরুন আপনার বাসাতে আপনার জমি জমা সংক্রান্ত মাপজোক হচ্ছে। এখন একটা খুঁটির মাথায় দাঁড়িয়ে আর একটা খুঁটিকে যদি আপনি দেখেন, লক্ষ্য করেন, তা ওর মাঝখান থেকে যে কোথায় লাইনটা রয়েছে, আসলে কোথা দিয়ে পড়তে পারে, এটা কিন্তু আমাদের একটা সাধারণ আইডিয়া হয়ে যায়, একটা জেনারেল আইডিয়া আমরা পাই ওখান থেকে, তাই না? তো ঠিক ব্যাপারটা এরকম। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন মিসিং লাইনটা কি। ওকে, কিন্তু এখানে কিন্তু জমি জমা মাপের কথা আমি বলছি না, এখানে জাস্ট আমি বোঝানোর জন্য বললাম যে জমি জমা যখন আমরা মাপ করি, ওইরকমভাবে যখন আমরা লাইনকে দেখি, তখন আমরা ধারণা করে নিতে পারি যে হ্যাঁ এখান থেকে লাইনটি রয়েছে। বিষয়টা হচ্ছে এমন। কিন্তু এখানে কি হয়, যেখানে লাইট পড়বে, তীক্ষ্ণ লাইট পড়বে, সেই জায়গায় কিন্তু, অর্থাৎ লম্বভাবে কিরণ পড়বে, সেই জায়গার কিন্তু লাইটটা কী হয়ে যাবে, আউট হয়ে যাবে। লাইটটা আউট হবে না, সেটার কালারটা আউট হয়ে যাবে। যখন কালারটা আউট হবে তখন কিন্তু লাইনটাও মিসিং হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা হচ্ছে মিসিং লাইন। মিসিং লাইন। তো দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু অনেকটা ভাবছেন যে মনে হয় লাইট পড়েছে। একটু ক্যামেরায় আপনারা যারা দেখছেন তারা কি এরকম মনে করছেন না যে এখানে ক্যামেরা লাইট পড়েছে, এই কারণে জায়গাটা বোঝা যাচ্ছে না? কি এরকমটা মনে হচ্ছে কয়জনের? আসলে এরকমটা হতে পারে কিনা, যখন আমাদের লাইট দেই প্রচুর আমরা, তখন যেখানে লাইট পড়ে সেখানে কিন্তু আমরা এই লাইনগুলো দেখতে পাই না। তো একটা ছোট্ট করে প্রমাণ দেখানোর চেষ্টা করি। আচ্ছা, আমার এখানে লাইট রয়েছে, তারপরও আমি চেষ্টা করি, দেখি এখান থেকে আমি খাটাতে পারি কিনা, তাহলে সরাসরি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানো যাবে। কিন্তু এখানে ওর মাথাটা নেই আর কি। তো লাইটের একটা হোল্ডার থাকে, সেটা এখানে নেই, যার কারণে আমি দেখাতে পারলাম না, আই এম সরি। যদি থাকতো তাহলে আমি সরাসরি দেখাতাম আপনাদেরকে যে বিষয়টা কেমন আসলে। আচ্ছা, আরও পদ্ধতি রয়েছে, আসুন। মনে করুন আমার ফোনটা দিয়ে আমি একটা এখানে ফ্ল্যাশ লাইট মারছি, খেয়াল করুন ভালো করে। এটা হচ্ছে আমি সরাসরি দেখব, কিন্তু
ভালো করে খেয়াল করুন, এই যে আমি সরাসরি লাইটটা এখানে মেরেছি, এই লাইটটা মারাতে কিন্তু কি হয়েছে, এই জায়গার কিছু লাইন কিন্তু আপনি অস্পষ্ট দেখছেন। কি দেখছেন না? অস্পষ্ট দেখছেন না? এখানে কি সেই লাইনটা আপনি দেখতে পাচ্ছেন? এই জায়গাটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, এই জায়গাটা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন না। তো এই যে দেখতে পাচ্ছেন না, এটাই হচ্ছে কি মিসিং লাইন। কিন্তু আসলে কি লাইন এখানে আছে। এবার দেখুন, লাইন আছে না? হ্যাঁ, এবার দেখুন লাইন কিন্তু ওখানে আছে। তারপরেও যখন আমি লাইট মারলাম, তখন কিন্তু ওই জায়গার লাইনটা মিসিং হয়ে গেল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মিসিং লাইনটা বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি আমরা এই পর্যন্তই। আর এর পরবর্তীতে যখন এসকেসের ক্লাস থাকবে পার্ট 2-তে আমরা এরপরে হচ্ছে আমরা লাইন শেড এবং ফ্ল্যাট শেড নিয়ে বিশেষ আলোচনা করব, লাইট অ্যান্ড শেড নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ক্লাসটি সুন্দর করে উপভোগ করেছেন এবং বুঝতে পেরেছেন। ক্লাসটি করে আপনারা উপকৃত হয়েছেন কয়জন? কয়জন উপকৃত হয়েছেন? যারা উপকৃত হয়েছেন তারা একটু প্লিজ কমেন্ট করুন যে আমরা স্যার ক্লাসটি সম্পূর্ণ বুঝতে পেরেছি এবং কোনো সমস্যা নাই। আচ্ছা, আর পরীক্ষার বিষয়ে ছোট্ট করে কথা বলি। আপনাদের পরীক্ষার যে ক্লাস টেস্ট পরীক্ষার যে প্রশ্নটা, এমডি আবু হুরায়রা সরাসরি আমার মেসেঞ্জারে কমেন্ট করেছেন যে উনি প্রশ্ন পাননি। হ্যাঁ, আচ্ছা, পরীক্ষার বিষয়ে ছোট্ট করে কথা বলি। আপনারা 11:30টার মধ্যে আপনাদের পরীক্ষার প্রশ্ন আপনাদের জিমেলে পেয়ে যাবেন এবং আমাদের মেসেঞ্জার যে গ্রুপ রয়েছে আপনাদের বিভিন্ন ব্যাচ ওয়াইজ, সেখানে আপনাদের প্রশ্নটি পেয়ে যাবেন, অথবা আমাদের চারুকলা এবং আইসিটি প্রশিক্ষণ কলেজ নামে যে গ্রুপটি রয়েছে সেখানেও পেয়ে যাবেন। তো 12:30টার পরে চট করে আপনার জিমেলটা চেক করুন, তাহলে আপনার কী করতে পারবেন, প্রশ্নটি অবশ্যই সেখানে পাবেন। এরপরে আজকের যে ক্লাসটি হলো, এ থেকে কিন্তু প্রশ্ন থাকবে। আশা করি আজকের ক্লাসটি যারা করেছেন তারা বুঝতে পারবেন। তো সরাসরি আপনারা বাসায় বসে প্রশ্নগুলো এবং ব্যবহারিক পরীক্ষার জন্য যে ছবিগুলো অঙ্কন করতে দেওয়া হবে সেগুলো অঙ্কন করবেন, করে একসাথে ছবি তুলবেন। ছবি তুলে একটা জিমেল করবেন, বেশি না, একটা জিমেল করবেন। যার কিন্তু অতিরিক্ত জিমেল আসবে আমি কিন্তু তার কাছে দেখবো না। যে 12টা পেজ আপনি লিখেছেন বা এঁকেছেন, 12বার জিমেল করবেন, আমি এই ধরনের খাতা কিন্তু দেখবো না। আমি আগের থেকে কিন্তু সাবধান করে দিচ্ছি। তো ঠিক আছে, আপনারা 12:30টার মধ্যে প্রশ্নপত্র পেয়ে যাবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পরিবার পরিজন সকলে খুব ভালো থাকুক, ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমি ক্লাসটি শেষ করছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আগামী ক্লাসটি উপভোগ করার জন্য। সকলে খুব খুব ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।